নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ পর্ব। বাংলায় জানেন তো এখন দুটো জিনিস নিয়ে কিন্তু উত্তপ্ত এবং উত্তাল হয়ে আছে। অবশ্যই প্রথমেই হচ্ছে দুর্গাপুরে যে জঘন্য ঘটনা হয়েছে, অর্থাৎ গণধর্ষণ, একজন ডাক্তারি সেকেন্ড ইয়ার এমবিবিএস ছাত্রী এবং তার সঙ্গে এসআইআর। এই দুটো নিয়ে কিন্তু মেন টপিক এই মুহূর্তে। যেখানে আপনারা যাবেন, যেখানেই মানুষজন যাচ্ছেন, এই দুটো টপিক নিয়ে কথা বলছেন। সত্যি কি বাংলা আর সেফ? এখানে কি বাইরে থেকে ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রীরা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন, বেসরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য এই রাজ্যে, এই বাংলায় আসেন, তারা কি আসতে চাইবেন? তারা তাদের বাবা মা যারা তাদের সন্তানদের এই রাজ্যে আর পাঠাবেন? বড় প্রশ্নচিহ্ন হয়ে গেল। কিন্তু তার সঙ্গে এসআইআর নিয়ে শাসক এবং বিরোধী তুঙ্গে তরজা। এসআইআর ছাড়া ভোটই হবে না, এটা বিজেপি স্ট্যান্ড। আর তৃণমূল বলছে কোনো বৈধ ভোটার যদি বাদ যায় বাংলা আগুন জ্বলবে। তৃণমূলের বিভিন্ন নেতারা বলছেন। আপনারা কি বলছেন জানাবেন এই পর্ব দেখে। আপনার সাথে পরিচয় করে দেবো। আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের অতিথি। আমার বাদিকে বসে আছেন রাজনৈতিক কর্মী, আপনাদের খুব পরিচিত ইন্দ্রজিৎ মজুমদার। ইন্দ্রজিৎ বাবু, আপনি কেটিভি বাংলা স্টুডিওয় প্রথমবার এসেছেন, আপনাকে স্বাগত। আপনাদেরও স্বাগত। একদম। এবং নীতি নির্ণয় না দুর্নীতি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কি ঘটছে ইন্দ্রজিৎ বাবু বাংলায় এই মুহূর্তে? দুটো জিনিস, প্রথমে এসআইআর, তারপর দুর্গাপুর নিয়ে আমি আপনার রিয়াকশন নেবো। আপনি একজন রাজনৈতিক কর্মী, একজন দায়িত্ববান রাজনৈতিক কর্মী। কি হচ্ছে, কি ঘটছে, কেন ঘটছে বলুন। দেখুন, প্রথমে বলি এসআইআর নিয়ে, যেটা আমাদের বিশেষ নিবিড় সংশোধন, এটা তো আজকে নতুন না, এই নিয়ে 13 টাইমস আমাদের এখানে হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় কি, এসআইআরের সমস্যাটা কোথায়? এসআইআর হোক, আপত্তি নেই, কিন্তু আমরা দেখছি যে পরিস্থিতির মধ্যে দিয়ে এসআইআর হচ্ছে, যে ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে এসআইআর হচ্ছে, সেইটাতে আমাদের আপত্তি আছে। আমরা সামনে দেখলাম যে সকল রাজ্যে নির্বাচন সামনে, সেই সকল রাজ্যেই এসআইআর হচ্ছে। এর বাইরে ভারতবর্ষে এত রাজ্য, সেগুলোতে এসআইআর হচ্ছে না। আমরা দেখলাম অলরেডি বিহারের নভেম্বর মাসে 2 দফায় নির্বাচন ডিক্লেয়ার, তার মাঝখানে দেখলাম লাস্ট 30শে সেপ্টেম্বর ওরা ফাইনাল যে খসড়া তালিকা, ভোটার খসড়া তালিকা, সেটাকে তারা আপলোড করলো। কিন্তু তার আগে যে ঘটনা প্রবাহ ঘটলো সেগুলো কি হলো? আমরা দেখলাম যে 65 লক্ষ মানুষের নাম বাদ গেল। তাহলে 65 লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার পরে যখন সুপ্রিম কোর্ট সেটা, কিছু মানুষ, প্রান্তিক মানুষ যারা ফাইল করলো সুপ্রিম কোর্টে, তাদেরকে মৃত ঘোষণা করা হলো। তারা এখানে মৃত, অথচ তারা জীবিত। আমরা দেখলাম যে বিহারে একটা 10x10 ঘরের অ্যাড্রেসে 73 জন মানুষ নাকি বসবাস করে সেই অ্যাড্রেসে। এটা কোনো সম্ভব? একটা গ্রামে, প্রত্যন্ত গ্রামে 1666 জন মানুষের, আমি পরিসংখ্যান দিয়ে বলছি, সেখানে বলা হলো মৃত। এইগুলো তো সুপ্রিম কোর্টে গেছে। এবার সেইখানে সুপ্রিম কোর্টে এখনও কেস চলছে। সেই পরিস্থিতির প্রবাহ নিয়ে কি হলো, 21,55,723 জনের নাম পুনরায় সংযোজিত হলো। আপনি ভেবে দেখুন, নির্বাচন কমিশন একটা হচ্ছে আমাদের একটা বডি, আমাদের ভারতীয় সংবিধানের একটা স্তম্ভ। সেই নির্বাচন কমিশন কি করছে, এই ভারতীয় জনতা পার্টি ফ্যাসিস্ট নীতির তারা কি করছে, তাদের সঙ্গে একটা ঘটনা প্রবাহের মধ্যে তাদের মেলবন্ধন দেখা দিচ্ছে। আমি এখানে আপনাকে একটু থামাই। এই যে আপনি বললেন ফ্যাসিস্ট পার্টির মেলবন্ধন, মানে আপনি বলছেন ইলেকশন কমিশন, যেটা আগেও মুখ্যমন্ত্রী বলেছেন বি টিম, মানে ইলেকশন কমিশন। অ্যাবসলিউটলি। আমার প্রশ্ন আপনাকে, এই এসআইআর হবে না কেন? 2002-এ লাস্ট এসআইআর হয়েছিল, একদম। এটা 2026-এ ভোট হবে। তা এই যে এত দীর্ঘ সময়, এখানে কত ভোটার মারা গেছেন, অনেকে থাকেন না, তাই এসআইআর এর সমস্যাটা কি? আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, বলুন। এসআইআর হয়েছিল 2002-তে, রাইট। শেষ হয়েছিল 2024-এর প্রথমের দিকে। টাইমটা দেখুন কতদিন লেগেছিল, হয়েছিল এখানে লাস্ট যে এসআইআর হয়েছিল। তাহলে সেই সময় সঙ্গে, তাহলে আজকে কেন বলা হচ্ছে যে 3 মাসের মধ্যে? সব থেকে আশ্চর্যজনক হলো, নির্বাচন আমাদের কিছুদিন আর বাকি আছে, 26-এ নির্বাচন। তাহলে সেই নির্বাচনের এত আগে কেন হলো না? কেন এই ঠিক নির্বাচনের সময় কেন? বিহারেও তো তাই হয়েছে। এক্স্যাক্টলি, যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেইখানে এসআইআর করা প্রবণতা দেখা দিচ্ছে। বিহারে হয়েছে। আপনি কি বলছেন, এসআইআর একটা ওয়েপন, একটা এসআইআর না, এসআইআর করুক না, এসআইআর করতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু এসআইআর এর যে যুক্তি,
সেই যে যে গঠনতন্ত্র সেটাই তো মানুষের কাছে আজকে প্রশ্ন চিহ্ন। তাহলে গণতন্ত্র কোনটা ঠিক, আপনি না, কোনটা করা উচিত আপনি বলুন। কোনটা করা উচিত যেটা সবার আগে ডকুমেন্টেশন। 11টা ডকুমেন্টেশন বলা হয়েছে, আপনি সাধারণ বলুন 3 নম্বর ডকুমেন্টেশনে আপনি দেখতে পাবেন সেখানে লেখা রয়েছে 1987 সালের 1 জুলাই কাট অফ ডেট। Right. সেখানে পোস্ট অফিস ব্যাংকের নথিপত্র সেইখানে যদি নাম থাকে সেই ডকুমেন্টেশন দিতে হবে। আপনি ভাবুন বহু প্রান্তিক মানুষ, আজকে উত্তরবঙ্গের ঘটনা দেখুন, উত্তরবঙ্গে এত মানুষের যে তারা ঘর হারা, তারা কি পরিস্থিতি, প্রচুর জিনিসপত্র তাদের ডকুমেন্ট হারিয়ে গেছে, সম্ভব না যে পরিস্থিতি, তাহলে সেই সকল প্রান্তিক মানুষকে কি করবে? এইখানেই হচ্ছে ঘটনা। এবার দেখুন আরেকটা জিনিস পয়েন্ট চাইছে যে জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসিতে যাদের নাম আছে তাদের নাকি ডাইরেক্ট এসআইআরে তারা গৃহীত হবে, তাদের নাম নথিবদ্ধ হবে। তাহলে কেন? এখানেই তো হচ্ছে জাতীয় নাগরিক পঞ্জি, এখানে এনআরসি করতে পারেনি, লাগু হয়নি, আমাদের রাজ্য সরকার সেটা বাধা দিয়েছেন, যার জন্যে এনারা এই এসআইআরের মাধ্যম দিয়ে এনআরসি করার প্রচেষ্টা। আসল হচ্ছে এইখানেই পুরো ঘটনাটা লুকিয়ে রয়েছে। আতঙ্ক লাগছে তাই? আতঙ্কের কোনো বিষয় নেই, আতঙ্ক আজকে আপনারও নাম বাদ যেতে পারে। আপনি আমি বাদ দিলাম 2002 কাট অফ ডেট, ঠিক আছে, কেন কাট অফ ডেট 2002? 2003 বা 4 যারা নাম তুলবে, যারা নাম তুলেছে তার বাবা মা জন্ম শংসাপত্র অনেকের কাছেই নেই, বহু মানুষের কাছে নেই জন্ম শংসাপত্র। আপনি পাসপোর্ট বলুন, আজকে বিহারে পাসপোর্ট একটা ডকুমেন্টেশন, তাহলে এই পাসপোর্ট যে বিহারের ডকুমেন্টেশন, কত মানুষের পাসপোর্ট আছে বিহারে? কত মানুষের আছে? পরিসংখ্যান বলছে 2.3% মানুষের পাসপোর্ট আছে, তাহলে সেই ডকুমেন্টটা দেবে কিভাবে? বেশ, তাহলে সুপ্রিম কোর্ট বলে আধার কার্ডকে সংযোজিত করতে। না ঠিক মানলাম। শুভেন্দুবাবু বলছেন, বিরোধী দলনেতা, তিনি বলছেন যে সেমিফাইনাল চলছে, ফাইনাল হয়ে গেলেই তৃণমূলের মানে এসআইআর শেষ হওয়া মানে তৃণমূলের ছুটি। বলুন। আচ্ছা, শুভেন্দু বাবুর প্রথম কথা কোনো বক্তব্য, যে বক্তব্যের কোনো বাস্তবিকতা নেই। উনি প্রথম বক্তব্য দিয়েছিল 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে, তাহলে উনি ঠিক করে দিচ্ছেন, তাহলে ওনার লিস্ট মনে করা আছে, এমনভাবে বলছেন যেন মনে হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনে উনি একজন কোনো আধিকারিক, সেইভাবে মানুষকে বোঝাচ্ছে যে 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে। এখানে নাকি প্রায় 70 লক্ষ রোহিঙ্গা আছে। আমরা 70 লক্ষ যদি রোহিঙ্গা থাকে, আপনি ভাবুন যদি 9,80,000 2017 সালে, আমি পরিসংখ্যান দিয়ে বলছি, বাংলাদেশ তাদেরকে থাকার বন্দোবস্ত করে দিয়েছে কক্সবাজার বলে একটি জায়গা, রাইট, 9,80,000 সামথিং, 9,80,000 একটু বেশি হবে। তাহলে আজকে সেটা যদি তর্কের খাতিরও ধরি 14 লাখ হতে পারে, 14 লক্ষ হতে পারে বাংলাদেশ। এদিকে আপনি দেখুন যে আমাদের যেখানে এই পরিস্থিতি বলছে 14 লাখ রোহিঙ্গা আছে বাংলাদেশে, এবং বাংলাদেশে সরকারি আধিকারিক সে জানাচ্ছে যে আজকের ডেটে 13 লক্ষ থেকে 14 লক্ষ রোহিঙ্গা আছে। তাহলে পশ্চিমবঙ্গে অমিত শাহের দপ্তর রিপোর্ট দিচ্ছে, অভিবাসন দপ্তর রিপোর্ট দিচ্ছে যে 40,000 রোহিঙ্গা আছে। তাহলে কারটা ঠিক? তাহলে শুভেন্দু অধিকারীটা ঠিক? 70 লক্ষ রোহিঙ্গা কোথা থেকে আসবে? আপনারা তো সাংবাদিকতা করুন, একটা রোহিঙ্গা বার করে দেখান তো দেখি আমায়, একজন দেখান। তারা কি বাংলা ভাষায় কথা বলে? তারা মায়ানমারের ওই রাখাইন প্রদেশ থেকে আসা মানুষ, তারা বিভিন্ন জায়গায়, দুবাইতে আছে, থাইল্যান্ডে আছে, কম্বোডিয়ায় আছে, বিভিন্ন জায়গায় আছে। তাহলে আমরা তো তাদের হোম মিনিস্ট্রি রিপোর্ট দিচ্ছে 40,000, তাহলে 70 লক্ষ কোথা থেকে এলো? এনাদের হচ্ছে দ্বিচারিতা। শুভেন্দু অধিকারী যে খেলায় মেতেছেন সেটা হচ্ছে শুধু হচ্ছে হিন্দু মুসলমান, অথচ দেখুন নরেন্দ্র মোদী সৌগাতে মোদী বলে সেখানে তো বিজেপি, আপনি এখানে অন্যান্য বিজেপির যারা মুখপাত্র এসেছেন আপনি দেখেছেন, তারা তো বলছেন যে আপনারা তো বাঙালি অস্মিতা যে আবেগ মানুষ খেলো না, আপনারা চেষ্টা করলেন কিন্তু হিন্দুত্বই মানুষ খেলো। বলুন কোথায় ঢুকেছে? বাঙালি অস্মিতা যদি না মানুষ খেত, তাহলে বিজেপির আজ এই দুর্বিষহ অবস্থা কেন? কালীগঞ্জের নির্বাচনটাই বলুন না, আমি সব বাদ দিয়ে দিলাম, কালীগঞ্জের নির্বাচনটা বলুন তো। উপনির্বাচন থেকে নির্বাচনে কি প্রপারলি ভোট তারা বলেছিল তো, তারা কেন ভোট হবে না? প্রপারলি ভোট হয়েছে কেন? শুভেন্দু অধিকারী তো বলেছে নির্বাচনের শেষে, আমি ছিলাম, আমি আপনাদের এতেও আপনাদের চ্যানেলেও আমি দিয়েছিলাম, বাইট দিয়েছিলাম, তা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে একদম খুব শান্তিপূর্ণ নির্বাচন, দু এক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা, নির্বাচন ওভারঅল ভালো হয়েছে। তাহলে সেই নির্বাচনের রেজাল্ট কি হলো? বাঙালি অধ্যুষিত জায়গায়, হিন্দু অধ্যুষিত জায়গায় রেজাল্ট কি হলো আপনি বলুন? আমি পরিসংখ্যান দিয়ে বলবো 2019-এর পরে গ্রাফ ক্রমশ নামছে। তাহলে কেন হিন্দুত্ব? শুনুন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটি, বাংলার মাটি। এখানে এই ধরনের যে সাংস্কৃতিক মনোভাবাপন্ন উত্তরপ্রদেশ,
গুজরাট স্মার্ট সিটি যা পরিস্থিতি পরে আসছি, তা যাই হোক, সেইটা আমাদের এখানে এই সাংস্কৃতিক মানুষ, এই মনোভাবাপন্নতে মানুষ যাবে না। মানুষ হিন্দু মুসলমানকে বিভাজিত করতে আমরা শিখি না, মানুষ তাহলে শুধু দুর্নীতি চিনবে, তাই তো? কেন দুর্নীতি? আমি প্রশ্নটা করি, প্রশ্নটা করুন। এখানে শাসক দলের আপনি যে দলের সমর্থন করেন সেই দলের সাধারণ সম্পাদক এসছেন, ওবিসি সেলের ভাইস প্রেসিডেন্ট এসছেন, আপনি দেখেছেন বিভিন্ন পর্ব দেখেছেন, অবশ্যই। সেখানে তারা বলছে গঙ্গা দিয়ে অনেক নোংরা জলও বইছে, এবং আমার প্রশ্ন ছিল সেই নোংরা জলই তো আপনাদেরকে ভোট বার করুন তো নোংরা জলগুলোকে, গঙ্গা থেকে আবর্জনাগুলোকে সরান তো, পারবেন? অবশ্যই পারবো। কিভাবে পারবেন? আমরা আরাবুল ইসলামকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছি, চোখের সামনে দেখেছেন। আমি একটা নাম নিলাম জাস্ট, এরকম বহু মানুষ আছে। অলরেডি উত্তরবঙ্গে 3 জন যুব সভাপতি থেকে শুরু করে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। টোটাল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 7 জনকে, এবং আগামী দিনে দেখবেন। তা আমরা যদি নোংরা জলে যে আমাদের যে দুর্নীতিগ্রস্ত আপনারা যেটা বলছেন, আপনি আগে কনফেস করুন দুর্নীতি হয়েছে। দুর্নীতি কিছু ক্ষেত্রে তো অবশ্যই হয়েছে, এটা মানে এটা যদি আমি বলি এটা তো অবাস্তব সম্মত হবে। আমি তো শুভেন্দু অধিকারী নয়, অবাস্তব সম্মত কথা বলবো না। কিন্তু এই যে দুর্নীতি হয়েছে, এটা হচ্ছে দেখুন আজকে যে দুর্নীতি, সেই দুর্নীতি যারা করেছে তাদের সাপোর্ট করছে, তাদের কোন মানুষকে সাপোর্ট? না, যারা দুর্নীতি করেছে একজনের নাম না, আমি এক এক করে আসি। ধরুন আমরা প্রথমেই বলি 26,000। ইন্দ্রজিৎ দা এই স্টুডিওতে আপনি সেই অনুষ্ঠান দেখেওছেন, আমিও করেছি। হ্যাঁ, আপনি দেখেওছেন। সেখানে যারা এসছেন তারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা চোখের জল ফেলেছেন এখানে দাঁড়িয়ে। তাদের প্রশ্ন ছিল আমরাই তো এই সরকারকে আনলাম, তাহলে আমাদের সঙ্গে এই প্রতারণা কেন? উত্তর দিন মানুষ। একদম উত্তর দিচ্ছি। আজকে 26,000 শিক্ষক যাদের চাকরি গেছে, প্রথমেই আমি একটা কথা বলবো, চাকরি গেছে এই যে মানুষকে বোঝানো হচ্ছে, কিছু মানুষ কিছু মিডিয়া বোঝাচ্ছে। একটা জিনিস বলি যে এই চাকরি গেছে কিন্তু আজকে আমাদের দলের জন্য না, তার কাজ সুপ্রিম কোর্ট নিজে সেইখানে কিন্তু এই চাকরিগুলো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধান এবং অর্ডারে গেছে। আমাদের দল তৃণমূল বলেনি যে এই চাকরিগুলো প্রত্যেকে চলে যাওয়া হলো। তাহলে এই যে কোটি এবার কোটি কারণ টাকা সোনা পাওয়া গেল ম্যাডামের বাড়ি থেকে, সেগুলো কোথা থেকে চলে? এখনো তো প্রমাণ হয়েছে কি? ওগুলো কোথা থেকে? পার্থ চ্যাটার্জিতে 3টে এতে বেল হয়ে গেল, এখনো সাপ্লিমেন্টারি ওগুলো কাদের? ও টাকাগুলো কোথা? না, সেটা তার ব্যক্তিগতভাবে কি আছে, এখানে শুধু দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি দেখান কোন দলের সঙ্গে কি সম্পর্ক আছে। যে টাকা পাওয়া গেছে, আমরা সেই টাকার কি দলের সঙ্গে সম্পর্ক এখনো বেরিয়েছে, প্রমাণ করতে পেরেছে? ইডি সিবিআই একের পর এক তো বেল হয়ে যাচ্ছে, একের পর এক চার্জশিট জমা দিতে পারছে, একটা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি। আমি ছেড়ে দিলাম, আরজি করে আপনি প্রসঙ্গ 1000 অনুষ্ঠান করেছি, আরজি করে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পেরেছে? আজকে তো 1 বছর অতিক্রান্ত। বামফ্রন্টের লোকজন বলছে সেটিং থাকলে কি করে চার্জশিট দেবে? সেটিং, হ্যাঁ, তাহলে সেটিং। আমি যদি আপনাকে বলি সেটিং, আরে প্রমাণ করতে হবে তো কিসের সেটিং? যদি সেটিং থাকে প্রমাণ করতে হবে। ওরাই তো চেয়েছিল ইডি সিবিআই হোক, তাহলে কেন? তাহলে তাদের উপর ভরসা নেই কেন? তারা উত্তর দিক। আজকে যারা চাকরি 26,000 শিক্ষকের চাকরি বলছে, তারা কি করেছে? আজকে ত্রিপুরায় সেই শিক্ষকদের 10,773 জনের চাকরি, তারা সেই চাকরির লড়াই করেছিল চাকরি থাকার জন্য, তারপরে সেই চাকরিগুলো চলে গেল। জেনারেলি তাদের ওপর রেখে, তাদেরকে মাথায় রেখে তারা নির্বাচনে জিতে এলো। তারপরে কি হলো? সেই মানুষগুলোকে ধরে রাস্তায় পেটালো এবং রক্তাক্ত করলো। সেইগুলো তো বলা হচ্ছে না আজকে ত্রিপুরাতে আজকে কি করেছে যারা আজকে বলছে, তারা কি করেছে? 69,000 চাকরি প্যানেল বাতিল হয়েছে উত্তরপ্রদেশে। আমি দায়িত্ব নিয়ে বলছি 69,000 লোকের চাকরি বাতিল হয়েছে। সেগুলো বলছে না? ব্যাপক কেলেঙ্কারি কথা বলছে না? যা বিশ্বের ইতিহাসে কোনোদিন এই ঘটনা ঘটেনি। তাহলে ভাবুন তাহলে কি পরিস্থিতি? তাহলে সেই মানুষগুলোর যে চাকরি গেল, আজকে ব্যাপক কেলেঙ্কারিতে যে এতগুলো মানুষের, এবং সাধারণ ব্যাপার সেখানকার রাজ্যপালের ছেলের প্রাণটা পর্যন্ত গেছে। এতগুলো মানুষ যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, তার তো চার্জশিট জমা হলো না। 2016 সালে সে আরটিআই করে জানতে চাইছিল, সেটাও তো জানো। আজ 2025 সাল অতিক্রান্ত হতে এলো, সেগুলো তো বলা হচ্ছে না। আজকে 26,000 চাকরির কথা বলেছে। অবশ্য দুর্নীতি হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিছু মানুষ দুর্নীতি পরায়ণের জন্য, এবং সেইটা শুনুন, এই যে ঘুঘুর ভাষা তৈরি করা হয়েছিল না, এই শিক্ষা দপ্তরে ঘুঘুর ভাষা করেছিল এই যে বামফ্রন্টের কিছু মানুষ মিলে এবং কিছু দালাল চক্র মিলে, এবং সেইটাই কিন্তু এইটা মানুষ আর নেবে না। এই যে কিন্তু মানুষকে রেখে যাওয়া হলো, সেই মানুষগুলো তো আজকে আপনি ভাবুন না, কর্পোরেশন, এই আমাদের সামনে কর্পোরেশন, আজকে এতগুলো মিউনিসিপ্যালিটি, আজকে যারা ক্লার্করা চালাচ্ছে তারা কাদের? সেই সময় বামফ্রন্টের ক্যাডার। আপনি ভাবুন, আমি আজকে এখানকার অফিসার, কিন্তু আপনাকে তো চালাতে হবে সেই সব সকল লোককে দিয়ে। আপনি তো একা 50 জনের কাজটা করতে পারবেন না। ডিসিশন মেকার তো আপনি। ডিসিশন মেকার হলেও ওই পলিসি করবেন, পলিসি করবো আমি অবশ্যই।
আমি আপনার কোশ্চেনের উত্তর দিচ্ছি, পলিসি করবো তো আমি, কিন্তু সেই পলিসিটা ইমপ্লিমেন্ট করার যে প্রবণতা, সেই ইমপ্লিমেন্ট করার প্রবণতাকে গোড়ায় তো গলদ রাখা হচ্ছে। আপনি বলুন না এতগুলো আমার ক্যাশবুক আছে, এবার ক্যাশবুকে কোনো একটা গন্ডগোল করে রাখা হলো, সে কি সম্ভব? আপনার পক্ষে সম্ভব? 70 লক্ষ ক্যাশবুক আছে সারা পশ্চিমবঙ্গে, সম্ভব এটা? এটা ধরা সম্ভব? আপনি একজন আধিকারিক হয়ে ধরতে পারবেন? অবশ্যই পারবেন না। সুতরাং এই যে টোটাল যে প্রোপাগান্ডাটা করা আছে না, এইখানেই গোছে এই গঠনদ্বন্দ্বরই গন্ডগোল। বেশ, এইখান কিন্তু থেকেই আমরা আমাদের সমস্যা বেশ বেশ আমাদের সময় যেহেতু কম, আমি অনেক টপিক তো আরো কভার করতে হবে। এবার একটু দুর্গাপুরের দিকে যাই। দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে, ইন্দ্রজিৎ বাবু, আপনি একজন দায়িত্ববান রাজনৈতিক কর্মী, শাসক দলের আপনি সমর্থক, সেখানে আপনাকে আমি পরিষ্কার প্রশ্ন করছি দর্শকদের হয়ে, এইখানে নির্যাতিতা যে মেয়েটা, সে ডাক্তার হবে বলে পড়তে এলো এখানে। বেসরকারি কলেজে পড়তে গেলে প্রচুর টাকা লাগে, যারা পড়ায় তারা জানে কত কষ্ট করে সেই টাকা উপার্জন করতে হয়। সেইখানে দাঁড়িয়ে সে গণধর্ষিতা হলো, ভাবতে পারছেন? এবং আরজি করের পর আবার তো এই যে রিপিটেশন, একই জিনিস কেন, কিসের জন্য? এবং সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে একটা নির্দিষ্ট সময়ের পর, যদিও তার বিভিন্ন ব্যাখ্যা আছে, যে মহিলারা বাইরে যাবেন না। এটা কি? প্রথমেই একটা উত্তর দিই, এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এ বিষয়ে কোনো অস্বীকার করার এবং কোনো কন্ডেম করার জায়গা নেই। কিন্তু আমি মুখ্যমন্ত্রীর যে স্টেটমেন্ট, সেইটা নিয়ে যে বিরোধী শিবির এবং কিছু শতাংশ সংবাদ মাধ্যম যেভাবে কুৎসা রাজনীতিতে মেতে উঠেছেন, এই কুৎসাকে কিন্তু আমি কন্ডেম করতে চাই। কারণ এটা ঠিক না। কারণ মুখ্যমন্ত্রী পুরো স্টেটমেন্টটা দেখুন, আপনারা সবাই দেখতে পাবেন, একটা দুটো লাইনকে ক্যাচ আপ করে সেইখানে একটি সংবাদ মাধ্যম, এটি লিডিং বা আমাদের পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম, না, এখানে কোনো পার্সোনাল অ্যাটাক নয়, আমি সেটা নাম নেব না, আমরা কোনো জায়গায় নাম কেন নিতে যাব, সেই সংবাদ মাধ্যম কিন্তু এইভাবে এই প্রোপাগান্ডাটা ছড়ালো। বেশ, এবং এর এগেনস্টে কারবাই হবে এবং আইনি কারবাইয়ের দিকে যাওয়া হচ্ছে। আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আইনের পথে এগোনো হচ্ছে। কারণ এই ধরনের কথা তিনি যেটা বলতে চেয়েছে, আচ্ছা ভাবুন তো, একটা বেসরকারি কলেজ, সেই বেসরকারি কলেজে রাত্রি 12:30 হোক, 1টা হোক, যে ঘটনাই ঘটে থাকুক, সেটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু মেয়েটি যে বেরোচ্ছে, তাহলে সেখানকার সিকিউরিটি কি করলো? একটা সিকিউরিটিতে তার যে খাতায় কিছু লেখা নেই, এবং 12:30 প্রথম বেরোয়নি, সিসিটিভি ফুটেজে আছে 7:58, মোস্ট প্রবাবলি, আমি ভুলে হতে পারি, বাট অ্যাপ্রক্সিমেটলি প্রথম সময় বেরিয়ে তার বন্ধুর সঙ্গে পরিষ্কার সিঁড়ি দিয়ে নামছে, সেই ক্যাপচার আছে অবশ্যই। তারপর আবার সে বেরিয়েছে। আমি 7:58 কথাই, আপনার কথাই ধরে নিই, আপনি যেটা বললেন সেটাই ধরে নিই। তাহলে সেই 7:58 এন্ট্রি থাকবে না কেন? সেখানে এন্ট্রি থাকবে না কেন? কেন? যেখানে সিকিউরিটির কোনো এন্ট্রি নেই, সেখানে কম্পিউটারাইজের কোনো এন্ট্রি নেই। আজকেও আমরা খবর নিয়েছি, কোনো এন্ট্রি নেই, কিচ্ছু নেই। তাহলে কেন থাকবে না? তাহলে আজকে বেসরকারি যে মেডিকেল কলেজ, সেইখানে তো তার তো দায়িত্ব আছে নিরাপত্তা। নিশ্চয়ই, এত মানুষ আছে, এই ঘটনা যে কোনো কারোর সঙ্গে ঘটতে পারে। অত্যন্ত নেই, অলরেডি পুলিশ 5 জনকে অ্যারেস্ট করেছে তো, তাহলে তো আজকে রাজ্য প্রশাসক কাজ করছে, তাই অ্যারেস্ট হয়েছে। ঘটনা তো তাদের সঙ্গে তো শাসক দলের যোগ আছে, শুভেন্দুবাবু বলছেন এরকম কোনো ঘটনা, শুভেন্দুবাবু বলছেন তো, শুভেন্দুবাবু রোজ বলেন, শুভেন্দুবাবু 70 লক্ষ রোহিঙ্গা বলেন, শুভেন্দুবাবু সবসময় হিন্দু মুসলমানে ভাগ করতে চান, সব কিছুতে উনি ধরিয়ে দেন। আমি একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি, এক্ষুনি ক্লিয়ার করে দেবো আপনাকে। একটা ছোট্ট ঘটনা যেটা ঘটেছে কেরলে, সেইখানে তিরুবনন্তপুরমের 26 বছর বয়সী একটি ছেলের, আনন্দ বলে একটি ছেলের, তার প্রাণ গেল। এবং সে প্রাণটা, এবং যে তিরুবনন্তপুরম থেকে লজ থেকে যে তার দেহটা উদ্ধার হয়েছে, তা বলছে সেখানকার প্রশাসন যে তিনি নাকি সুইসাইড করেছে। তার কিছুক্ষণ আগে শিডিউল করা ছিল, সমাজ মাধ্যমে একটি পোস্ট দেয় যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমি ছোট থেকে করতাম, এবং সেখানকার যে আমার উপর যৌন নির্যাতন এবং মানসিক আঘাত, এর ফলে আমি আজকে বাধ্য হচ্ছি আত্মহত্যা করতে। তাহলে ভেবে দেখুন, সেইখানকার এবার আরএসএস যে স্টেটমেন্ট, তারা বলছে যে এই ধরনের কোনো ঘটনাই নাকি ঘটেনি, এই ধরনের কিছু হয়নি। কিন্তু একটা মানুষ তার শেষ জীবনের অন্তিম পর্যায়ে গিয়ে এরকম একটা আত্মহত্যা, একটা মানে মানুষের কোন মানসিক অবস্থায় গেলে মানুষ করতে পারে, সেইখানে তিনি তার বাবা মাকে বলছেন যেন কোনো বাবা মা, আমি কেন, কোনো বাবা মা তার ছেলে যেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যেন নাম না লেখানো হয়। তাহলে ভেবে দেখুন যে এনারা এরকম যে এদের হচ্ছে দ্বিচারিতা, এর ওপরে এনারা যেতে চান না। মানে এরা বলে এক আর করে এরা। সুতরাং এরা যেটা বলছে, আজকে প্রজ্জ্বল রেব্বানাকে প্রধানমন্ত্রী সংবর্ধনা দিচ্ছে, অ্যারেস্ট হয়েছে কিছুদিন আগে। তাহলে তিনি 26টা ধর্ষণের মার্ডার কেসে তিনি হচ্ছে, তার এগেনস্টে যে চার্জ গঠন, চার্জশিট দেয়, সেগুলো আজও হয়নি। 26টা ধর্ষণের মামলায় তিনি জড়িত, সেগুলো তো এখনও হয়নি।
তাহলে কেন হয়নি? তাহলে প্রধানমন্ত্রী এই কথা বলছেন, আমরা দেখলাম প্রাক্তন বলছে আমাদের প্রধান বিচারপতিকে জুতো ছোড়া হলো। আজকে সেই জায়গায় যদি আপনি ভেবে দেখুন যে আমাদের যে আমার ওই খাজুরাহো মন্দিরের বিষ্ণু মূর্তিটাকে পুনরায় স্থাপন করার জন্য একটা মামলা হয়েছিল, সবাই জানে। এবার সেটাই বলেছিল, মামলাটা খারিজ করে দিয়েছিল প্রধান বিচারপতি। তা সেইখানে দেখলাম যদি সেই জায়গায় ভদ্রলোকের নাম সম্ভবত রায়কিশোর এরকম একটা নাম হবে, সেখানে যদি দেখতাম যদি রাইস খান হতো, তাহলে কি হতো এই ঘটনা? তাহলে কি প্রধানমন্ত্রী তাহলে স্টেটমেন্ট দিত না, এক্ষুনি আগুন জ্বালানো হতো? তাহলে কেন হলো না? আজকের উত্তরপ্রদেশে একটা ঘটনা, ক্লাস 8-এর ছাত্রী তার দিদিকে দেখতে যাওয়ার জন্য ভর দুপুরবেলায়, আজকে মানে পরশু দিনের ঘটনা, আমবাগানে রেপ্ট হতে হলো 5 জন দ্বারা, এবং অ্যারেস্ট করতে গিয়ে পুলিশ কি হলো, তারা গুলি চালাচ্ছে। তাহলে ভাবুন তাদের আইন ব্যবস্থার কোন জায়গায়। বেশ শেষের দিকে ইন্দ্রজিৎবাবু, কিন্তু সব থেকে যেটা ইন্টারেস্টিং এবং সব থেকে ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং বলা ভুল আমার, সব থেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রজিৎবাবু, যে মেয়েটা আজকে এই ঘটনা ঘটলো, নো ডাউট আপনি নিজেও এর ভাষায় নিন্দা করার ভাষা নেই, একদম। তার পাশে থাকা, তাকে মেন্টাল সাপোর্ট দেওয়া কিন্তু প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। একদম। এবং তার বাবা বিস্ফোরক কথা বলছেন যে আমার মেয়ে খুন হয়ে যেতে পারে, এবং এই রাজ্যে অর্থাৎ আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে আনসেফ। খুব সংক্ষেপে বলুন। পশ্চিমবঙ্গের রাজ্যে যদি আনসেফ হতো, তাহলে আজকের শাসন ব্যবস্থা যদি সঠিক জায়গায় না থাকতো, তাহলে এই যে নিউ টাউনের যে ঘটনাটা, যে রিতেশ অধিকারী যে ঘটনা, টোটো চালক যে নিয়ে যাচ্ছিল একটি ক্লাস 7-এর উদ্ভ্রান্ত রাস্তায়, বেরিয়ে পড়েছিল মায়ের সঙ্গে ঝগড়া করে, নিউ টাউনে একটি জায়গায় নির্যাতিত করা হয় বাজেভাবে। 62 দিনে মানে চার্জশিট হয়ে গিয়ে তার সাজা হয়ে গেল, সবাই জানে। তাহলে যদি রাজ্যে যদি সুব্যবস্থা না থাকতো, প্রশাসনিক অবস্থা যদি খারাপ হতো, তাহলে এই জিনিসটা কি করে হলো? আমাকে উত্তর দিন। ঘটনা ঘটেছে, বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু যে ঘটনা ঘটেছে নির্মম, একজনেরও যেন পশ্চিমবঙ্গবাসী হিসেবে কেন সারা ভারতবর্ষে এই ধরনের এবং ঘটনা তারা যেন যদি না ঘটে। আপনাদের দলের সঙ্গে যোগ থাকে, কিংবা আপনাদের মিউনিসিপ্যালিটি কিংবা অস্থায়ী কর্মীও হয়, যেটা বিরোধী দলের নেতা বলছেন, আপনি সেটা কন্ডেম করছেন তো, এবং আপনি সেটা স্বীকার করছেন। শুনুন, যদি উনি শুভেন্দু অধিকারী যেটা বলে তার কোনো সারবত্তা নেই, অবাস্তবিক কথা। আর যদি হয়ে থাকে, আচ্ছা মেনে নিলাম তর্কের খাতিরে, যদি হয়ে থাকে, তাহলে দলের সঙ্গে এই শাসক দলের কিন্তু ইনভলভমেন্ট, ঠিক আছে, যদি হয়ে থাকে, প্রশ্ন সেটাই, যদি হয়ে থাকে, তর্কের খাতিরে মেনে নিলাম, যদি হয়ে থাকে, তাহলে দেখবেন যে পরিণতি কি হয় তাদের সমাজের বুকে, বাংলার বুকে। মানবিক মুখ্যমন্ত্রী যতদিন আমাদের মাথার উপর প্রশাসক হিসেবে আছে, আমি বলবো পশ্চিমবঙ্গবাসী হিসেবে কোনো মানুষের এই ধরনের কেউ যদি এইরকম বাজে কাজ করে থাকে, উপযুক্ত সাজা হবে। বেশ, একদম শেষের দিকে ইন্দ্রজিৎবাবু, তাহলে ভোট তো সামনেই, মানে এই সামনেই কালী পুজো, তারপরে কিন্তু একদম ভোটের ঢাকে একদম বেজে গেছে, আরো জোর বাজবে। কি হবে? এই যে এত দুর্নীতির, মানুষকে উত্তর দেবেন, এত দুর্নীতির অভিযোগ, পাহাড় প্রমাণ অভিযোগ, শুধু তাই নয়, বিভিন্ন সিন্ডিকেট থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, মহিলা নিরাপত্তা থেকে শুরু করে, কোনটা নেই ইন্দ্রজিৎবাবু? এত কিছুর পর প্রতিষ্ঠান বিরোধিতা, 15 বছর, 11-26 মানে 15 ইয়ার্স, মানুষ কি করবে? মানুষ, আমি ডিএ বাদ দিলাম, ডিএ কিন্তু এখনো পেন্ডিং, এখনো কোর্ট রায় দেয়নি, মামলা কোর্টে চলছে, সেটা কোর্ট বিচারাধীন। সেই মামলায় যেটা হবে সেটা তো পড়বো, আমি তো সেটা বলতে পারি না। কিন্তু আপনি যেটা বলছেন কি হবে, তৃণমূল আজকে আপনি এখানে আপনার স্টুডিওতে বলে যাচ্ছি, আর্কাইভে থাকবে, 230 থেকে 235টি সিট নিয়ে জিতবে। এবং এবার আমি আপনাকে প্রশ্ন করি, আপনি এই ফিগার বললেন কি করে যে 230টাই পাবে? আমরা রাজনীতি করি, মানুষের সঙ্গে থাকি, মানুষের ভাষা বুঝি, মানুষের ব্যবহার বুঝি। মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পশ্চিমবঙ্গে প্রশাসক হিসেবে আছেন, তার কোনো বিকল্প নেই, এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার শুধু সময়ের অপেক্ষা। এবার ঠিক তার পাশে রাখে এটাও ডিফেন্ড করবেন, বিজেপির মুখপাত্র, আমি নাম বলছি না, এখানে এসে বলে গেছে এসআইআর হওয়ার পর যদি ভোট ঠিকঠাক হয়, ডবল ফিগারে নামবে আপনার দল। বলুন। ইসবার 200 পার, 400 পার, পাগার পার হয়ে গেল। সুতরাং এসআইআর হোক, একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এসআইআর হবেই দাদা, হোক, তার তো আপত্তি নেই, প্রথম থেকে তো বলছি, ভয়েরও কিছু নেই, আপত্তিরও কিছু নেই, কিন্তু বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আর ওনাদের যে দিবা স্বপ্ন, মানুষকে ভাঙার স্বপ্ন, বাঙালি বিদ্বেষী একটি দল, বাংলাকে ভাঙার স্বপ্ন, সেটা স্বপ্নই রয়ে যাবে। বাস্তবের মাটিতে এই ধরনের কোনো
অভিপ্রায় নেই, ঘটনাও নেই। এই কথাই আপনারা বলবো। এতটা কনফিডেন্ট? হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা সারাদিন মানুষের সঙ্গে মিশছি। আপনি ভাবুন, এই যে ঘটনা ঘটে গেল আজকে, ভুটানের যে জল আমাদের আজকে উত্তরবঙ্গকে ভাসিয়ে দিল। এটা ছোট্ট বলি, রিয়া দাস বলে একটি মেয়ে, সে নার্সিং মানে পরীক্ষা দেবে বলেই পরশুদিন পরীক্ষা দিতে যাবে, তার সব কিছু হারিয়ে গেছে, টোটালটাই পর্যবসিত হয়েছে। মুখ্যমন্ত্রী জানার পরে তার সমস্ত কিছু, অ্যাডমিট কার্ড, মার্কশিট, এভরিথিং, তার পাশে দাঁড়িয়ে তার পরীক্ষার বন্দোবস্ত করে দিলেন। কোন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বুকে করেছে ভেবে দেখুন একবার। আজকে মুখ্যমন্ত্রীকে মনে হয় যখন কথা বলেন একজন সাধারণ মানুষ, আমার আপনার কথা মুখ্যমন্ত্রী যেন বলছেন। এরমই তো আমরা চাই। বাংলার মেয়েকে মানুষ চাইছে এই কারণে। চতুর্থবাদ আমি তো বললাম সময়ের অপেক্ষায়। আমি যে ফিগারটা বললাম সেই ফিগারটা 250ও হতে পারে, এবং আজকে আরপিএফ থাকবে, আগামী দিনে নিশ্চয়ই আপনাদের সাথে থাকবো। আমি কালীগঞ্জ নির্বাচন নিয়ে প্রেডিকশন করেছিলাম আপনাদের চ্যানেলে, 2024 নিয়ে করেছি। সুতরাং নির্বাচন যতগুলো উপনির্বাচন হয়েছে, যে কটা পার্সেন্টেজ বলেছি সব কটাই মিলেছে, আপনার আর্কাইভ থেকে দেখতে পারেন। আশা করি এটা অবশ্যই মিলবেন, কারণ মানুষের ভাষা জানি আমরা, সারাক্ষণ মানুষের সুখ দুঃখে থাকি। যে ধরনের ঘটনা ঘটেছে আমি সেটাকে কিন্তু প্রথমেই বলি, এটা নিন্দনীয় ঘটনা, কারুর সঙ্গে যেন এই ধরনের ঘটনা না ঘটে। কিন্তু তা বলে যেভাবে বিরোধী দল, তাদের তো অ্যাকচুয়ালি কোনো এজেন্ডা নেই। হিন্দু মুসলমান সেই জায়ের বাইরে এনাদের কোনো এজেন্ডা নেই। আর বাঙালি জাতিকে তারা অবহেলিত করে, ঘৃণা করে। তা সেখানে যারা ঘৃণা করে তাদেরকে কেন মানুষ আনবে, কেন দেখবে? আপনি এটাও লিখে দিন, 2026-এর নির্বাচনের পরে শুভেন্দু অধিকারী প্রথমেই যেটা হবে, বিরোধী দলনেতা উনি থাকবেন না। সবচেয়ে বড় কথা, ওনারা অ্যাসেম্বলিতে পৌঁছতে পারবে না। যেটা মহাশূন্যে আজকে বামফ্রন্ট চলে গেছে, ঠিক ওনাদেরও সেই অবস্থাই হবে। বেশ, আপনারা নিশ্চয়ই এই কথা দর্শকদের আপনারা বললেন। শেষ কথা মানুষ বলবে, গণতন্ত্র শেষ কথা মানুষ বলে। এবং অন্যান্য অনুষ্ঠানে ইন্দ্রজিৎবাবু আপনাকে কিন্তু আমরা আগের থেকে আগাম আমন্ত্রণ জানালাম আমাদের ভোট কেন্দ্রিক অনুষ্ঠান যখন শুরু হবে। অনেক ধন্যবাদ আপনার সময় জন্য। ধন্যবাদ আপনাদেরও। বিজয়া, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশ, আমাদের আজকের পর্ব এ পর্যন্তই। এবং ইন্দ্রজিৎ মজুমদার, তৃণমূল সমর্থক, রাজনৈতিক কর্মী, পরিষ্কার বললেন 250+ কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে। এত কিছু দুর্নীতির অভিযোগ এবং এত কিছু ঘটনা ঘটার পরও কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর তো থাকবেই, কারণ গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে। ভালো থাকবেন। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক KTV বাংলার পর্দায়। নমস্কার।